প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার আমার শুভেচ্ছা নিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে যুক্তিবিদ্যার যে প্রায়োগিক দিক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই অধ্যায়ে কিন্তু আমরা তোমাদেরকে যুক্তিবিদ্যার সাথে যে বিভিন্ন বিদ্যার সম্পর্ক, যেমন হচ্ছে দর্শন, গণিত, শিক্ষা, নন্দন তত্ত্ব, নীতিবিদ্যা, কম্পিউটার ইত্যাদি বিভিন্ন বিদ্যার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক, পার্থক্য এবং তাদের যে পারস্পরিক নির্ভরশীলতা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে নিয়ে আমি একটি নতুন অধ্যায় শুরু করবো, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আজকে আমাদের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির টাইটেল যেটি হচ্ছে সেটি হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান বলতে কি বোঝাচ্ছে? তোমরা জানো যে একটি যুক্তি যখন গঠন করতে হয়, সেই যুক্তি গঠন করতে হলে আসলে যা যা প্রয়োজন সেটাকেই বলা হচ্ছে যুক্তির উপাদান। এবং একটি যুক্তি যখন আমরা গঠন করব তখন হচ্ছে সে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, যে উপাদানগুলো আছে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং সেটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু একটি যুক্তি আসলে আমরা গঠন করতে পারবো না। এবং তোমরা জানো যে যুক্তিবিদ্যার কাজ কি, যে যুক্তির যে বৈধতা অবৈধতা সেটা হচ্ছে নিরূপণ করা। তাহলে যুক্তির উপাদান না দিয়ে যদি আমরা একটি যুক্তি গঠন করি তাহলে কিন্তু আমরা বৈধ বা অবৈধ যুক্তি সেটা কিন্তু নিরূপণ করতে পারবো না। সেজন্য আমাদের যুক্তির উপাদানগুলো খুবই দরকার একটি যুক্তি গঠন করার জন্য। তো এই অধ্যায়ে হচ্ছে যুক্তির যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে আমরা যুক্তির 3টি উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে দেখি আমরা কি কি উপাদান আজকে আলোচনা করব। সেটি হচ্ছে পদ, বাক্য ও শব্দ। আজকে আমরা পদ, বাক্য, শব্দ সম্পর্কিত যে বিস্তারিত আলোচনা সেটা শুরু করি। চলো প্রথমে আমরা জেনে নিই পদের অর্থ। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রান্ত বা সীমা। একটি যুক্তি বাক্যের এক প্রান্তে থাকে উদ্দেশ্য এবং অপর প্রান্তে থাকে বিধেয়। সুতরাং উৎপত্তিগত অর্থে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয় হচ্ছে পদ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো যে একটি বাক্যের হচ্ছে উদ্দেশ্য কি এবং বিধেয় কি, সেটা তোমরা জানো যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটি হচ্ছে বিধেয়। আসলে আমরা একটা উদাহরণ, আগে একটু সংজ্ঞা দিয়ে উদাহরণ দিব। আচ্ছা, পদের সংজ্ঞা যদি আমরা দিই, প্রথমে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। আবার দেখো শিক্ষার্থীরা, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। এখন আমরা একটু ইংলিশটা দেখে নিই। যে a term is that word or combination of words which is either used or capable of being used as subject or predicate in a logical proposition. উদাহরণ দেখি। গরু হয় চতুষ্পদ। 2 নম্বরে দেখো আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র। 3 নম্বরে দেখো এরিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক। আচ্ছা, এখানে দেখো শব্দ, আমরা একটু কি বললাম, দেখো যে শব্দ বা শব্দ সমষ্টি। তাহলে 1 নম্বরে দেখো যে গরু হচ্ছে একটি শব্দ, চতুষ্পদ কিন্তু একটি শব্দ। এটা কিন্তু একটা যুক্তি বাক্য। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছিলাম যে যুক্তি বাক্য হতে হলে কি হতে হয়, একটি উদ্দেশ্য থাকে, একটি বিধেয় থাকে এবং একটি কিন্তু সংযোজক থাকতে হয়। এখানে সংযোজকটা কি, এখানে হয় হচ্ছে একটি সংযোজক। তার মানে যুক্তি বাক্যে হচ্ছে উদ্দেশ্য থাকবে, বিধেয় থাকবে এবং হচ্ছে সংযোজক থাকবে। তাহলে গরু হয় চতুষ্পদ, তাহলে এটা একটি যুক্তি বাক্য। এবং এখানে গরু এবং চতুষ্পদ একটি হচ্ছে পদ, যেহেতু কি বলছে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যুক্তি বাক্য উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে হচ্ছে পদ বলে। আচ্ছা, আবার দেখো 2 নম্বরে আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র। এখানে আমার ছোট ভাই, এটা 3টি শব্দ আছে এবং মেধাবী ছাত্রটি হচ্ছে 2টি শব্দ আছে। তাহলে কি আমরা যে সংজ্ঞাটি পড়েছিলাম যে যে শব্দ, এটাকে আমরা 1 নম্বরটা দেখলাম যে যে শব্দ, এটা 2 নম্বর উদাহরণ কি দেখছি যে শব্দ সমষ্টি। তার মানে আমার ছোট ভাই, এখানে আমার 3টি শব্দ, এটা একটা পদ হচ্ছে। আর এখানে মেধাবী ছাত্র, এখানে 2টা শব্দ পাচ্ছি, শব্দ সমষ্টি মিলে হচ্ছে একটি পদ। তার মানে কি যে একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যেটি ব্যবহার হতে পারে সেটাই কিন্তু বলা হচ্ছে পদ।
এখানে সেম একই জিনিস, এরিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক। তাহলে এখানে এরিস্টটল একটি শব্দ দেখতে পাচ্ছি, এখানে দ্য ফাদার অফ লজিক, এটা হচ্ছে বিদায়, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিদায়, আর এই হচ্ছে সংযোজক। তার মানে কি, একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিদায় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে, তাকে বলছি আমরা কিন্তু পদ। বিভিন্ন যুক্তিবিদ কর্তৃক প্রদত্ত সংজ্ঞাটি দেখে নিই আমরা। যুক্তিবিদ মেলন বলেন, একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি যা একটি যৌক্তিক বাক্যের একটি উপাদান গঠনে সক্ষম। যুক্তিবিদ পি কে রয় বলেন, পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধায়, অর্থাৎ একটি বাক্য বা যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যা কিছু বলা হয় তাই হচ্ছে পদ। ব্রিটিশ যুক্তিবিদ ও লেখক H.W. জোসেফ বলেন, পদ বলতে আমরা এমন কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝাতে পারি যা কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। পদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি পদ সবসময় চিন্তার একটি বিষয়, কিন্তু এই বিষয়কে যে বাস্তবে অস্তিত্বশীল হতে হবে তার কোনো কিন্তু কথা নেই। প্রতিটি পদই কোনো না কোনো বাস্তব বা কাল্পনিক বস্তু বা গুণের প্রতিনিধিত্ব করে। প্রতিটি পদই কোনো একটি ধারণার প্রতিরূপ। একটি পদ কোনো বিশিষ্ট ধারণার প্রতিরূপ হতে পারে, যেমন বাংলাদেশ, আবার কোনো সাধারণ ধারণার প্রতিরূপ হতে পারে, যেমন মানুষ। কাজেই দেখা যাচ্ছে কি, একটি পদের একদিকে যেমন ধারণার দিক আছে, তেমনি অস্তিত্বের দিকেও কিন্তু আছে। কোনো একটা ধারণার দিকে যেমন আমরা চিন্তায়, এটা যেহেতু চিন্তার বিষয় পদ একটি, তাহলে আমরা এটা ধারণা একটা, যেমন বাংলাদেশ, এটা একটা ধারণায় আমরা পাচ্ছি প্রতিরূপ, সেটা ধারণা যেমন আছে, তেমনি আবার কি অস্তিত্বের মানুষ যেমন অস্তিত্বশীল, মানুষ একটা অস্তিত্বের দিকেও কিন্তু আছে। সুতরাং একটি পদের মধ্যে আত্মগত ও বস্তুগত উভয় দিকই কিন্তু বর্তমান থাকে। আচ্ছা, এই পদ সম্পর্কিত হচ্ছে বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে আসলে মতভেদ আছে। কেউ ব্যাপক অর্থে পদকে গ্রহণ করেছেন, কেউ আবার সংকীর্ণ অর্থে পদকে ব্যবহার করেছেন। ব্যাপক অর্থে যদি দেখি, কোন যুক্তিবিদ পদ কথাটিকে একটু ব্যাপক অর্থে ব্যবহার করেন। তাদের মতে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। যেমন মানুষ, কাক, দ্বিপদ, কালো ইত্যাদি শব্দগুলো কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহারের উপযুক্ত, কাজে এরা প্রত্যেকেই হচ্ছে পদ। এটা হচ্ছে ব্যাপক অর্থে। আর সংকীর্ণতা কি, কেউ কেউ পদ কথাটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে প্রকৃতই ব্যবহৃত হয়েছে শুধু এইরূপ শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। অর্থাৎ মানে কোন যুক্তি বাক্যটা ব্যবহার করা হয়েছে তখনই সেটাকে আমরা পদ বলে চিহ্নিত করব। যেমন আজিজ হয় চতুর, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য রূপে ব্যবহৃত আজিজ শব্দটি একটি পদ এবং বিধেয় রূপে ব্যবহৃত চতুর শব্দটি একটি পদ। তাহলে প্রথম মত অনুসারে যুক্তি বাক্যে ব্যবহৃত না হলেও শব্দকে আমরা পদ বলতে পারছি, এটা ব্যাপক অর্থে। কিন্তু পরের মত অনুসারে যুক্তি বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত একটি শব্দকে পদ বলা চলে না। তার মানে কি, ব্যাপক অর্থে হচ্ছে ওটা যদি যুক্তি বাক্যে ব্যবহৃত না হলে সেটা আমরা পদ বলছি, আর যেটা হচ্ছে সংকীর্ণ সেটা হচ্ছে যুক্তিবাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত সেটাকে আমরা পদ বলছি না। আচ্ছা, এবার দেখি বাক্য। তোমরা জানো যে বাক্য আমরা যেটা ইংলিশে বলি সেন্টেন্স, কিন্তু আমাদের যুক্তি বাক্য যদি আমরা বলতে চাই, যেটা আমরা আমাদের যুক্তিবিদ্যায় যেটা বাক্য বলতে বুঝি আসলে প্রপোজিশন। ইংলিশে যে আমরা বাক্য মানে যেটা আমরা ব্যাকরণগত বাক্য পড়ি আর যুক্তিবিদ্যার যে বাক্য, সেটার মধ্যে আসলে পার্থক্য আছে। তোমরা দেখো, বাক্য বলতে আমরা ইংরেজিতে সেন্টেন্সকে বুঝি। এই দিক থেকে মনের ভাব প্রকাশযোগ্য শব্দ সমষ্টি হচ্ছে বাক্য। সাধারণভাবে বাক্য বিভিন্ন রকমের হতে পারে, যেমন বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশ নিষেধমূলক, আনন্দ বেদনা অথবা বিস্ময়মূলক। কিন্তু যুক্তিবিদ্যা আমরা একটি বিশেষ ধরনের বাক্য নিয়ে কাজ করি। আমরা জানি যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি সংক্রান্ত বিদ্যা, যুক্তি গঠিত কিছু বিশেষ প্রকৃতির বাক্য নিয়ে, যাকে আমরা যুক্তি বাক্য বলি। এই বাক্যগুলো ভাষায় ব্যবহৃত সাধারণ বাক্যের মতো যে কোনো প্রকৃতির ভাব প্রকাশক বাক্য নয়, এগুলো কেবল বিবৃতিমূলক বাক্য। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছো, পড়েও তোমরা জানো সব, যে কোনগুলোকে আমরা যুক্তি বাক্য বলি, যেটা হচ্ছে বিবৃতিমূলক, যেটাকে আসলে সত্য মিথ্যা, যে বাক্যগুলো সত্য বা মিথ্যা হতে পারে, এই বাক্যগুলোকে আমরা আসলে যুক্তি বাক্য বলি। একটি যুক্তি বাক্য হয় বা নয় দিয়ে দুটি শব্দকে যুক্ত করে। অর্থাৎ আমরা যে বলি দুটি শব্দকে আমরা একটা উদ্দেশ্য এবং বিধেয় থাকে, সেটাকে হয় বা নয় সংযোজক দিয়ে সেটা হচ্ছে যুক্ত করা হয়। এই দুটি শব্দকে কি বলা হয়, উদ্দেশ্য, বা একটা হচ্ছে বিধেয়। যেমন পৃথিবী হয় গোলাকার, মানুষ নয় অমর। তাহলে পৃথিবী গোলাকার, এখানে পৃথিবী হচ্ছে উদ্দেশ্য এবং গোলাকার হচ্ছে বিধেয়, আর হয় হচ্ছে সংযোজক, এটা একটি যুক্তি বাক্য। তেমনি মানুষ নয় অমর, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, অমর হচ্ছে বিধেয় এবং নয় হচ্ছে সংযোজক।
তাহলে কি এই বাক্য দুটি হয় নয় দিয়ে দুটি করে শব্দকে যুক্ত করে দুটি বিবৃতিমূলক বাক্য গঠন করেছে এবং বাক্য দুটি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য, তাই এগুলো হচ্ছে যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে বচনও বলা যায়। যুক্তিবাক্য বা বচনের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে দুটি শব্দ ব্যবহৃত হয়। যেমন উল্লেখিত যুক্তিবাক্যের দুটির প্রথমটিতে পৃথিবী এবং গোলাকার যথাক্রমে হচ্ছে উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তা হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে বিধেয়। এই বিবেচনায় দ্বিতীয় যুক্তিবাক্যে মানুষ ও অমর শব্দটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে কি, আমরা যুক্তিবাক্যে যেখানে হচ্ছে উদ্দেশ্য থাকবে, একটি বিধেয় থাকবে এবং সংযোগ দিয়ে এটাকে সংযোগ করা হবে, সেটাই হচ্ছে আসলে যুক্তিবাক্য। এবং তোমরা এটা নিচে বুঝতে পারছো যে ব্যাকরণগত যে বাক্য এবং এর যুক্তিবাক্য সেটার মধ্যে তাহলে পার্থক্য রয়েছে। পরবর্তী যে তোমাদের আরো পাঠ আছে তখন আমরা এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তাই দেখা যায় সাধারণ বাক্য নয়, পদের সম্পর্ক রয়েছে যুক্তিবাক্যের সাথে। পদ ছাড়া যুক্তিবাক্য হয় না। প্রতিটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যুক্তিবাক্যের এই দুটি পদের মধ্যে একটি সম্পর্ক প্রকাশিত হয়। এই সম্পর্ক স্বীকৃতি জ্ঞাপক হতে পারে, আবার অস্বীকৃতি জ্ঞাপক হতে পারে, আবার এটি লিখিত বা মৌখিক উভয় ধরনের বিবৃতি হতে পারে। তাই যুক্তিবিদ্যার ভাষায় বলা যায় দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্কে লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। আসলে তাহলে আমরা এখন দেখে নিই শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। এক বা একাধিক বর্ণের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। অর্থাৎ শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি, যেমন কে, কই, বই, টেবিল, এ, ওই, হইচই ইত্যাদি। অর্থপূর্ণ সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ, কিন্তু যুক্তিবিদ্যায় সব শব্দই কিন্তু পদ নয়। পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে পদযোগ্য শব্দ, ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। দুই নম্বর হচ্ছে সহপদযোগ্য শব্দ, সিন ক্যাটেগরিমেটিক ওয়ার্ড, এবং তিন নম্বর হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, এ ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। প্রথমে তাহলে আমরা দেখে নিই পদযোগ্য শব্দ কাকে বলে। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। তাহলে কি, যেটা হচ্ছে কোনো শব্দের, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন ধরো চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় বা উদ্দেশ্য বিধেয় উভয়ই হতে পারে। যেমন চাঁদ হয় পৃথিবী উপগ্রহ, ফুল হয় সুন্দর। এখানে দেখো চাঁদ উদ্দেশ্য, ফুল উদ্দেশ্য, আবার সুন্দর বিধেয়। তার মানে এগুলো হচ্ছে স্বাধীনভাবে হচ্ছে কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেজন্যই তাকে বলা হচ্ছে কিন্তু পদযোগ্য শব্দ। দুই নম্বর দেখো সহপদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তাকে সহপদযোগ্য শব্দ বলে। নিজে নিজে হতে পারে না, কিন্তু কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে বলা হচ্ছে সহপদযোগ্য শব্দ। উদাহরণ দেখো টিটা, খানাখানি, ও এবং অথবা ইত্যাদি। এই শব্দগুলো নিজে নিজে কিন্তু হতে পারছে না, কিন্তু যখন আমি টির সাথে বইটি, তার সাথে আমটা, খানার সাথে পুস্তক খানা, খানির সাথে জমি খানি ইত্যাদি যখন আমরা যোগ করছি তখনই কিন্তু সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় হিসেবে যোগ্যতা অর্জন করছে, তখন কিন্তু সেটা সহপদযোগ্য শব্দ আমরা বলতে পারছি। তিন নম্বর হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। উদাহরণ যাও, খাও, ছি ছি, আহা, ওহো, মরি মরি, ওগো, ওহে, হাই হাই ইত্যাদি। এগুলো কোনো শব্দ বা পদের সাহায্য নিয়েও কিন্তু স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আসলে এখন আমরা পদ ও শব্দের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা দেখে নিই।
প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞার দিক থেকে পার্থক্য। যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। পক্ষান্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। তোমরা একটু আগে জেনেছো গঠনগত দিক থেকে কেবলমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারাই শব্দ গঠিত হয়, অন্যদিকে পদ গঠিত হয় শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা। কারণ বর্ণ দিয়ে হচ্ছে শব্দ এবং শব্দ দিয়ে হচ্ছে শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে হচ্ছে পদ। শব্দ ও পদের অস্তিত্বগত সংখ্যার দিক থেকে আমরা পার্থক্য করতে পারি। শব্দ সবসময় একটি শব্দ, কিন্তু পদ একটি মাত্র শব্দ হতে পারে, আবার একাধিক বা বহু শব্দ দ্বারাও গঠিত হতে পারে। যেমন ঢাকা, কলেজ, ছাত্র ইত্যাদি প্রত্যেকটি একটি শব্দ, কিন্তু ঢাকা কলেজের ছাত্র এই তিনটি শব্দ মিলে একটি পদ হতে পারে। তখন যাকে আমরা যুক্তিবাক্যে এভাবে ব্যবহার করতে পারি, সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র। ব্যবহারের দিক থেকে শব্দ সাধারণভাবে ভাষায় ব্যবহৃত হয়, পক্ষান্তরে পদ কেবল ভাষার একটা অংশ যেটা বলছে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়। আঙ্গিক সম্পর্কের দিক থেকে শব্দ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশ, অপরদিকে পদ হলো যুক্তিবাক্যের ক্ষুদ্রতম অংশ। পরিমাণগত দিক থেকে সব পদই শব্দ, কিন্তু সব শব্দই কিন্তু পদ নয়, এটা খেয়াল রাখবে। তাই পরিমাণগত দিক থেকে শব্দের পরিমাণ বেশি, পক্ষান্তরে পদের পরিমাণ সীমিত। কারণ সব শব্দই হচ্ছে পদ, কিন্তু সব পদই হচ্ছে শব্দ নয়। সব পদই হচ্ছে শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। তাই পরিমাণগত দিক থেকে কি শব্দের পরিমাণটা বেশি এবং পদের পরিমাণটা সীমিত, কেননা সকল শব্দের মধ্যে কেবল একটি অংশই যুক্তিভেদে পদ হিসেবে ব্যবহৃত হয়। ধারণা প্রকাশের দিক থেকে মানুষের ইচ্ছা, অনুভূতি, আবেগ, কল্পনা, সন্দেহ ইত্যাদি সর্বপ্রকার চিন্তা বা ধারণা শব্দ দ্বারা প্রকাশিত হয়। পক্ষান্তরে পদ কেবল যৌক্তিক চিন্তা বা ধারণামূলক চিন্তা বা ধারণারই প্রকাশ ঘটায়। সত্যের দিক থেকে শব্দ হতে হলে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টি হলেই চলে, কিন্তু পদের ক্ষেত্রে আরো কিছু শর্ত মেনে চলতে হয়। ভাষায় ব্যবহারের স্থানের দিক থেকে কোনো বাক্যের যে কোনো স্থানে ব্যবহৃত যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ, অর্থাৎ শব্দ বাক্যের যে কোনো স্থানেই বসতে পারে। পক্ষান্তরে পদ কেবল কোনো যুক্তি বাক্যের দুই প্রান্তে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই একটু হলেও বুঝতে পেরেছো, উপকৃত হয়েছো। আর সামনে তোমাদের সিটি পরীক্ষা, তোমরা বসে অবশ্যই স্টাডি করছো এবং পড়াশোনা করছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো মতো স্টাডি করবে এই কামনা করে আমি আজকে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।